হ্যালো বন্ধুরা, সামারি ফর ইউতে আপনাদের আবারও সবাইকে স্বাগত। আজ একটি নতুন বইয়ের বুক সামারি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বইটির নাম অবশ্য আপনারা সবাই শুনেছেন হয়তো, এনার্জাইজ ইওর মাইন্ড। এই বইটির লেখক গৌরগোপাল দাস। প্রথমে এই বইটির সম্পর্কে আপনাদের কিছু কথা বলি, তারপর আপনাদের চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে আমি সামারিগুলো তুলে ধরব। আজকের পৃথিবীতে মানুষের কাছে সবকিছু আছে। স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, টাকা আছে, বিনোদনও আছে, কিন্তু তবুও বেশিরভাগ মানুষ ভেতরে ভেতরে শান্তি হারিয়ে ফেলেছে। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, ভয়, মানসিক চাপ আর অস্থিরতা যেন আজ আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমরা সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু নিজের মনের দিকে তাকানোর আমরা সময় পাই না। বাইরে থেকে হাসি খুশি দেখালেও ভিতরে ভিতরে অনেক মানুষ ক্লান্ত, হতাশ এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। আর ঠিক এই সমস্যার সমাধান নিয়ে লেখা হয়েছে এনার্জাইজ ইওর মাইন্ড এই বইটি। এই বইয়ের লেখক গৌরগোপাল দাস। তিনি একজন খুব জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার এবং মঙ্ক। তিনি খুব সহজ ভাষায় বুঝিয়েছেন কিভাবে আমাদের মন কাজ করে, কেন আমরা অযথা দুশ্চিন্তা করি, কেন ছোট ছোট বিষয় আমাদের এতটা কষ্ট দেয়, এবং কিভাবে আমরা নিজের মনকে শান্ত ও শক্তিশালী করতে পারি। বইটি শুধু মোটিভেশন দেয় সেটা না, বরং বাস্তব জীবনে কাজে লাগানোর মতো অনেক অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এখানে আপনি শিখবেন কিভাবে ওভার থিঙ্কিং কমানো যায়, কিভাবে নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে সম্পর্কগুলো ভালো করে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায়, এবং কিভাবে ভিতর থেকে সুখী ও শান্ত থাকা যায়। লেখক বারবার একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চেয়েছেন। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো বাইরের পৃথিবী নয়, বরং আমাদের অশান্ত মন। কারণ একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে, আর একজন শান্তভাবে সেটাকে সামলে নেয়। পার্থক্যটা পরিস্থিতির নয়, পার্থক্যটা মনের শান্তির। এই বইয়ে অনেক বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। কিছু হয়তো আপনার জীবনকে বা কিছু আমার জীবনকেও নতুনভাবে ভাবতে শেখাবে। বইটির সবচেয়ে ভালো দিক হলো এটি খুব সহজভাবে লেখা, তাই যে কেউ সহজেই এর শিক্ষাগুলো বুঝতে এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক প্রথম অধ্যায়, মি অ্যান্ড মাই মাইন্ড। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আমাদের মন। কারণ আমরা পৃথিবীকে যেমন দেখি, জীবনও আমাদের কাছে তেমনই মনে হয়। যদি মন শান্ত থাকে তাহলে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকা যায়, কিন্তু মন অস্থির হলে ছোট্ট সমস্যাও বিশাল হয়ে দাঁড়ায়। লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষের কষ্টের বড় কারণ বাইরের সমস্যা নয়, বরং সেই সমস্যাকে নিয়ে আমাদের ভেতরের প্রতিক্রিয়া। অনেক সময় একই ঘটনা দুইজন মানুষের জীবনে সম্পূর্ণ আলাদা আলাদা প্রভাব ফেলে। একজন ভেঙে পড়ে আর একজন শক্তভাবে পরিস্থিতি সামাল দেয়। এর কারণ হলো তাদের চিন্তার ধরন। আমাদের মন একটি বাগানের মতো। যদি সেখানে প্রতিদিন ইতিবাচক চিন্তা, ভালো অভ্যাস এবং সুন্দর অনুভূতির বীজ রোপণ করা হয়, তাহলে সেখানে শান্তি ও আনন্দ জন্মাবে। কিন্তু যদি মন ভরে যায় ভয়ে, রাগ, হিংসায়, হতাশায় এবং নেতিবাচকতায়, তাহলে জীবন ধীরে ধীরে ভারী হয়ে উঠবে। এই অধ্যায়ে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। লেখক বলছেন, আমরা এমন অনেক বিষয় নিয়ে চিন্তা করি যা হয়তো কখনো ঘটবেই না। আমরা ভবিষ্যতের ভয়ে কল্পনা করি, অতীতের ভুল বারবার মনে করি এবং নিজের মাথার ভিতরেই অসংখ্য অপ্রয়োজনীয় গল্প তৈরি করে ফেলি। এই অভ্যাস ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি কেড়ে নেয়। তিনি একটু উদাহরণ দেন। ধরুন কেউ আপনাকে খারাপ কথা বলেছে। ঘটনাটি হয়তো মাত্র কয়েক মিনিটের, কিন্তু আপনি যদি সেই কথাগুলো সারা দিন মনে করেন, তাহলে কষ্টটাকে আপনি নিজের দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রাখছেন। অর্থাৎ অনেক সময় ঘটনা মানুষকে কষ্ট দেয় না, বরং সেই ঘটনাকে নিয়ে তার অবিরাম চিন্তা তাকে কষ্ট দেয়।
আমাদের মনের সবচেয়ে বড় সমস্যা হলো এটি অতীত ও ভবিষ্যতের মধ্যে ঘুরে বেড়ায়। কখনো অতীতের ভুল নিয়ে আফসোস করে, আবার কখনো ভবিষ্যতের ভয় নিয়ে উদ্বিগ্ন হয়। ফলে বর্তমান মুহূর্তের আনন্দই হারিয়ে যায়। অথচ জীবন সব সময় বর্তমানেই ঘটে। লেখক শেখান বর্তমানকে গ্রহণ করা মানেই জীবনের প্রতি সচেতন হওয়া। যখন মানুষ বর্তমান মুহূর্তে বাঁচতে শেখে তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, কারণ তখন সে এমন জিনিস নিয়ে কম ভাবতে শুরু করে যা তার নিয়ন্ত্রণে নেই। বেশিরভাগ মানুষই বাইরের পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু নিজের মন সম্পর্কে খুবই কম জানে। আমরা বুঝতেই পারি না কোন চিন্তা আমাদের দুর্বল করেছে, কোন অভ্যাস আমাদের পিছিয়ে দিচ্ছে, বা কোন অনুভূতি আমাদের শান্তি নষ্ট করছে। তাই লেখক পরামর্শ দেন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে। যখন নেতিবাচক চিন্তা আসবে তখন সঙ্গে সঙ্গে সেটাকে সত্যি ধরে না নিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি অযথা ভয় পাচ্ছি? এই চিন্তা কি আদৌ সঠিক? এটি কি আমার উপকারে আসবে? এই প্রশ্নগুলো মানুষকে নিজের মনকে বুঝতে সাহায্য করে। সুখ বাইরের জিনিসে স্থায়ীভাবে পাওয়া যায় না। টাকা, জনপ্রিয়তা বা সাফল্য কিছু সময়ের আনন্দ দিতে পারে, কিন্তু যদি মন অশান্ত থাকে তাহলে সেই আনন্দ বেশি দিন আর টেকে না। তাই সত্যিকারের শান্তি আসে ভেতর থেকে। লেখক কৃতজ্ঞতার কথাও বলেছেন। আমাদের সাধারণত যা নেই সেটার দিকে বেশি মন দিই, ফলে সবসময় একটা অভাব বোধ কাজ করে। কিন্তু মানুষ যদি প্রতিদিন নিজের জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ হতে শেখে তাহলে তার মন অনেক বেশি ইতিবাচক হয়ে ওঠে। এই অধ্যায়ের শেষের দিকে মনকে প্রশিক্ষণের কিছু উপায় বলা হয়েছে। যেমন ধরুন, শরীরকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করতে হয়, তেমনি মনকে সুস্থ রাখতে ভালো চিন্তা, ধ্যান, আত্মবিশ্লেষণ এবং ইতিবাচক অভ্যাসের দরকার। মন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটাই মানুষকে ধ্বংস করতে পারে, কিন্তু যদি মনকে সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে সেটাই জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। লেখক এখানে একটা খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, জীবনের শান্তি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আপনি নিজের মনকে কতটা সামলাতে পারছেন তার উপর। সুতরাং এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মনকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে, অতিরিক্ত চিন্তা কমাতে হবে, বর্তমান মুহূর্তে বাঁচতে হবে, নেতিবাচক চিন্তা পর্যবেক্ষণ করতে হবে, আত্মসচেতনতা বাড়াতে হবে, কৃতজ্ঞতার চর্চা করতে হবে, মানসিক শান্তির জন্য মনকে প্রশিক্ষণ দিতে হবে। এরপর আসি দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় মূলত মানুষের আবেগ, মানসিক ভারসাম্য এবং নেতিবাচক অনুভূতি নিয়ন্ত্রণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন যে জীবনে সফল ও শান্ত থাকতে হলে শুধু বাইরের পরিস্থিতি নয়, নিজের ভিতরের আবেগকেও সঠিকভাবে পরিচালনা করতে জানতে হবে। লেখক শুরুতেই বলেন, মানুষ সাধারণত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার বদলে আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়। রাগ, ভয়, হিংসা, হতাশা বা দুঃখ যখন হঠাৎ আসে তখন মানুষ অনেক সময় এমন সিদ্ধান্ত নেয় যা পরে অনুশোচনার কারণ হয়। তাই আবেগকে দমন নয়, বরং বুঝে সঠিকভাবে পরিচালনা করতে হবে। নেতিবাচক আবেগ নিজে খারাপ নয়, এগুলো মানুষের জীবনের স্বাভাবিক অংশ, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা সেই আবেগকে দীর্ঘ সময় ধরে রাখি। যেমন কিছু সময় রাগ যদি দিনের পর দিন মনে জমতে থাকে তাহলে তার সম্পর্ক ও মানসিক শান্তি দুটোই নষ্ট করে দেয়। লেখক আরো বলেন, আমাদের মন অনেকটা একটি গাড়ির মতো, আর আবেগ হলো তার গতি। যদি স্টিয়ারিং নিয়ন্ত্রণে না থাকে তাহলে দুর্ঘটনা ঘটবে। ঠিক তেমনি আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে মানুষ ভুল পথে পরিচালিত হবে। রাগ সাধারণত তখনই আসে যখন বাস্তবতা আমাদের প্রত্যাশা মতো হয় না। আমরা চাই মানুষ আমাদের মতো আচরণ করুক, পরিস্থিতি আমাদের ইচ্ছা মতো চলুক,
কিন্তু বাস্তবতা ভিন্ন হলেই আমরা হতাশা আর রাগান্বিত হয়ে পড়ি। এই পরিস্থিতিতে লেখক বলছেন, রাগ আসার মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুটা সময় থামা উচিত, কারণ রাগের সময় মানুষের চিন্তা শক্তি দুর্বল হয়ে পড়ে। সেই মুহূর্তে বলা কথা বা নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয়। এই বইটিতে আরো বলা হয়েছে, তুলনা মানুষের সুখ নষ্ট করার বড় কারণ। আমরা নিজের জীবনকে অন্যের সাফল্যের সঙ্গে তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় অন্যের সুন্দর মুহূর্ত দেখে মনে হয় সবাই আমাদের চেয়ে বেশ সুখী আছে। এর ফলে অযথা হীনমন্যতা এবং অসন্তোষ তৈরি হয়। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনই আলাদা, তাই নিজের যাত্রাকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত। এই অধ্যায়ে ক্ষমার গুরুত্বও তুলে ধরা হয়েছে। লেখক বলছেন, অনেক মানুষ বছরের পর বছর পুরানো কষ্ট ও রাগ মনে ধরে রাখে। তারা ভাবে অন্য কাউকে শাস্তি দিচ্ছে, কিন্তু আসলে সে নিজেই মনকে ভারী করে তুলছে। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনকে মুক্ত করা। জীবনে সবসময় ইতিবাচক পরিস্থিতি থাকবে না, কখনো ব্যর্থতা আসবে, কখনো সমালোচনা হবে, কখনো কাছের মানুষগুলোই আবার কষ্ট দেবে। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই পরিস্থিতিগুলোকে জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে শেখে। এখানে মনকে শান্ত রাখার জন্য কিছু অভ্যাসের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, প্রতিদিন কিছুটা সময় নীরব থাকা, ধ্যান বা প্রার্থনা করা, কৃতজ্ঞতার চর্চা করা, ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো, নিজের অনুভূতিগুলো লিখে রাখা, অপ্রয়োজনীয় তুলনা কম করা। এখানে আরো বলা হয়েছে, মানসিক শান্তি একদিনে তৈরি হয় না, এটি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। অধ্যায় শেষে লেখক বলছেন, আপনি সবসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখতে পারবেন, আর সেখানেই প্রকৃত শক্তি লুকিয়ে আছে। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আবেগকে বুঝে নিয়ন্ত্রণ করতে হবে। রাগের সময় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করাও উচিত নয়। ক্ষমা করতে শিখতে হবে। মানসিক শান্তির জন্য ইতিবাচক অভ্যাস করে তুলতে হবে। এরপর আসি তৃতীয় অধ্যায়। এখানে আলোচনা করা হয়েছে মানুষের সম্পর্ক, যোগাযোগ এবং অন্যদের সঙ্গে আচরণের গুরুত্ব নিয়ে। লেখক বোঝাতে চেয়েছেন যে জীবনের সত্যিকারের সুখ শুধু ব্যক্তিগত সাফল্য থেকে আসে না, বরং ভালো সম্পর্ক, সহানুভূতি এবং আন্তরিক সংযোগ থেকেও আসে। লেখক শুরুতেই বলেন, আজকের পৃথিবীতে মানুষ প্রযুক্তির মাধ্যমে অনেক বেশি কানেক্টেড হলেও মানসিকভাবে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ কথা বলছে বেশি, কিন্তু একে অপরকে সত্যিকারের বুঝছে কম। এর ফলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, একাকিত্ব এবং মানসিক দূরত্ব বাড়ছে। তিনি বোঝান, একটি সম্পর্ককে শক্তিশালী করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া। আমরা সাধারণত চাই অন্যরা আমাকে বুঝুক, কিন্তু আমরা খুব কম সময় অন্যদের অনুভূতি বোঝার চেষ্টা করি। এখানে কমিউনিকেশন বা যোগাযোগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেক সম্পর্ক ভেঙে যায় বড় কোনো কারণে নয়, বরং ছোট ছোট ভুল বোঝাবুঝি এবং অপ্রয়োজনীয় কথার কারণে। তাই কথা বলার আগে চিন্তা করা এবং অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল হওয়া খুবই জরুরি। লেখক গৌরগোপাল দাস শেখান, ভালো যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, বরং মন দিয়ে শোনা। বেশিরভাগ মানুষ অন্যের কথা শোনার সময় বুঝতে চায় না, বরং উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে। কিন্তু সত্যিকারের সম্পর্ক তখনই তৈরি হয় যখন আমরা কাউকে মন থেকে শুনি। মানুষের জীবনে ইগো বা অহংকার সম্পর্ক নষ্ট করার বড় কারণ। যখন মানুষ সবসময় নিজেকে সঠিক প্রমাণ করতে চায়, তখনই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। অনেক সময় একটি সম্পর্ক বাঁচানোর জন্য আমিই ঠিক প্রমাণ করার চেয়ে আমি বুঝতে চাই মনোভাবটা বেশি গুরুত্বপূর্ণ। লেখক এও বলেন, আমরা খুব দ্রুত অন্যদের বিচার করি, কিন্তু তাদের পরিস্থিতি বা সংগ্রাম বুঝতে চেষ্টা করি না। প্রত্যেক মানুষের জীবনে অদৃশ্য কিছু যুদ্ধ থাকে, যা বাইরে থেকে দেখা যায় না। তাই মানুষের প্রতি আরো সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। সম্পর্কের মধ্যে ভুল তো হবেই,
কেউ না কেউ কখনো না কখনো কষ্ট তো দেবেই, কিন্তু যদি মানুষ পুরানো রাগ ও কষ্ট ধরে রাখে তাহলে সম্পর্ক তো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ক্ষমা মানুষকে মানসিকভাবে মুক্ত করে এবং সম্পর্ককে নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। অনেক মানুষ জীবনে সফল হলেও ভিতরে ভিতরে একা অনুভব করে, কারণ তাদের কাছে অর্থ বা সাফল্য তো আছে, কিন্তু গভীর কোনো সম্পর্ক নেই। তাই জীবনে শুধুমাত্র অর্জনের পিছনে না ছুটে সম্পর্কের প্রতিও সময় ও গুরুত্ব দেওয়া উচিত। এই অধ্যায়ে লেখক বলছেন, ইতিবাচক মানুষের সঙ্গেও সময় কাটানোর দরকার, কারণ মানুষের চিন্তা ও আচরণ অনেকটাই তার আশেপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। নেতিবাচক মানুষ ও টক্সিক সম্পর্ক ধীরে ধীরে মানসিক শান্তি নষ্ট করে দেয়। তাই এমন মানুষের সঙ্গে থাকা প্রয়োজন যারা আমাদের অনুপ্রাণিত করে এবং মানসিকভাবে শক্তি দেয়। ছোট ছোট আচরণ একটি সম্পর্ককে গভীর করে তোলে, যেমন কাউকে মন দিয়ে শোনা, কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রয়োজনের সময় পাশে থাকা, সম্মান দিয়ে কথা বলা, ভুল হলে ক্ষমা চাওয়া। এই ছোট বিষয়গুলো দীর্ঘমেয়াদের সম্পর্ককে সুন্দর করে তোলে। মানুষ শেষ জীবনের মুহূর্তে সাফল্যের সংখ্যা মনে রাখে না, বরং মনে রাখে কারা তার পাশে ছিল এবং সে কাদের ভালোবাসা পেয়েছিল। এরপর আসি বইটির শেষ অধ্যায়, চতুর্থ অধ্যায়তে। এই অধ্যায়ে অভ্যাস, আত্মনিয়ন্ত্রণ এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তে কিভাবে মানুষ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক বোঝাতে চেয়েছেন যে জীবনের বড় পরিবর্তন একদিনে আসে না, বরং প্রতিদিনে ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে মানুষের চরিত্র এবং ভবিষ্যৎ তৈরি করে। লেখক শুরুতেই বলেন, মানুষ সাধারণত মোটিভেশনের পেছনে দৌড়ায়। নতুন কিছু শুরু করার সময় সবাই খুব উৎসাহী থাকে, কিন্তু কিছুদিন পর সেই উৎসাহ ধীরে ধীরে কমে যায় এবং মানুষ পুরানো অভ্যাসে আবার ফিরে যায়। তাই শুধু মোটিভেশনের উপর নির্ভর করলে দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন। সফলতার জন্য প্রয়োজন ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ। অভ্যাস অনেকটা একটি বীজের মতো। প্রথমে এটি ছোট এবং দুর্বল থাকে, কিন্তু ধীরে ধীরে সেটাই মানুষের জীবনের অংশ হয়ে যায়। ভালো অভ্যাস মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়, আর খারাপ অভ্যাস ধীরে ধীরে মানুষকে দুর্বল করে তোলে। এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, মানুষের মস্তিষ্ক সহজ কাজের দিকে সহজেই আকৃষ্ট হয়। তাই আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় বিনোদনে সময় নষ্ট করি, কারণ এগুলো তাৎক্ষণিক আনন্দ দেয়। কিন্তু দীর্ঘমেয়াদে এই অভ্যাসগুলো মনোযোগ এবং মানসিক শক্তি কমিয়ে দেয়। জীবনে বড় সাফল্য পেতে হলে তাৎক্ষণিক আনন্দের চেয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এখন সামান্য কষ্ট সহ্য করতে পারলে ভবিষ্যতে বড় ফল পাওয়া সম্ভব। লেখক আরও বলেন, মানুষ নিজের পরিবেশের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। যদি চারপাশে নেতিবাচক মানুষ, অলসতা বা বিভ্রান্তিকর জিনিস বেশি থাকে, তাহলে ভালো অভ্যাস তৈরি করা কঠিন হয়ে যায়। তাই এমন পরিবেশ তৈরি করতে হবে যা ভালো কাজের দিকে উৎসাহ দেয়। অধ্যায়ে ছোট ছোট ধারাবাহিক উন্নতির গুরুত্বও তুলে ধরা হয়েছে। অনেক মানুষ একদিনে পরিবর্তন আনতে চায়, কিন্তু বাস্তবে দীর্ঘস্থায়ী পরিবর্তন আসে শুধুমাত্র ছোট ছোট নিয়মিত পদক্ষেপের থেকে। প্রতিদিন মাত্র 1% উন্নতিও দীর্ঘ সময় বিশাল পরিবর্তন আনতে পারে। এখানে সময়ের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক মানুষ বলে তাদের সময় নেই, কিন্তু বাস্তবে সমস্যা সময়ের অভাব নয়, বরং অগ্রাধিকার ঠিক না করা। আমরা প্রায়ই গুরুত্বপূর্ণ কাজের চেয়ে সহজ ও আরামদায়ক কাজকে বেশি সময় দিই। লেখক আরও শেখান, দিনের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সকালে কিভাবে দিন শুরু হচ্ছে সেটি পুরো দিনের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। তাই সকালে ইতিবাচক অভ্যাস তৈরি করা দরকার। যেমন ধরুন, ধ্যান বা প্রার্থনা, বই পড়া, শরীর চর্চা করা, পরিকল্পনা করা, সারাদিনে আপনি কি কি করবেন, মোবাইল থেকে দূরে থাকা। এই অভ্যাসগুলো মনকে শান্ত ও ফোকাসড রাখতে সাহায্য করে। এই অধ্যায়ে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণের উপরও জোর দেওয়া হয়েছে। লেখক বলেন, স্বাধীনতা মানে যা খুশি তাই করা এটা নয়,
বরং নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারা। যে মানুষ নিজের মন ও অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অনেক ক্ষেত্রেই সফল হয়। তিনি আরও বোঝাতে চেয়েছেন যে ব্যর্থতা মানেই শেষ নয়। নতুন অভ্যাস করার সময় ভুল তো হবেই, গুরুত্বপূর্ণ বিষয় হলো বারবার চেষ্টা করা এবং হাল না ছাড়া। ছোট ব্যর্থতার কারণে পুরো যাত্রা থামিয়ে দেওয়া উচিত না। ভালো অভ্যাস শুরুতে কঠিন তো মনে হয়, কিন্তু পরে সেটাই সহজ হয়ে যায়। আর খারাপ অভ্যাস শুরুতে আনন্দ দেয়, কিন্তু পরে সেটাই জীবনের সমস্যা তৈরি করে। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার প্রতিদিনের অভ্যাসে, মাঝে মাঝে নেওয়া বড় সিদ্ধান্তে নয়। এই অধ্যায়ে তাহলে আমরা কি শিখলাম? মোটিভেশনের চেয়ে ডিসিপ্লিন বেশি গুরুত্বপূর্ণ। ছোট ছোট অভ্যাসই ভবিষ্যৎ গড়ে তোলে। তাৎক্ষণিক আনন্দের চেয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো পরিবেশ ভালো অভ্যাস তৈরি করতে সাহায্য করে। প্রতিদিন সামান্য উন্নতিও বড় পরিবর্তন আনতে পারে। আত্মনিয়ন্ত্রণ সফলতার গুরুত্বপূর্ণ চাবিকাঠি। ধারাবাহিকতা দীর্ঘমেয়াদে বড় ফল দেয়। এই হলো আজকের বুক সামারি, গৌরগোপাল দাসের লেখা এনার্জাইজ ইওর মাইন্ড। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কোন বইয়ের বুক সামারি শুনতে চান। আবারও আসবো আরেকটি নতুন বুক সামারি নিয়ে।